আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে দূরে দেশ ও প্রবাসে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের এই আলোচনায় স্বাগতম। আজকে আমার মূল আলোচনা হচ্ছে গণভোট, জুলাই সনদ এবং সরকার কি আসলেই গেরাকলে কিনা। বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, যেহেতু প্রধানতম দুটো রাজনৈতিক দল বিএনপি এবং জামাত, তারা গণভোট নিয়ে ঠিক দুই মেরুতে অবস্থান করতেছে। এই প্রেক্ষাপটে গত এক সপ্তাহ আগে সরকার এক সপ্তাহের একটি সময় বেঁধে দিয়েছিল যে এই এক সপ্তাহের ভিতরে দুটো দল বা অন্যান্য যে রাজনৈতিক দল তারা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ঐক্যমত্যের সাথে যে সিদ্ধান্ত জানাবে সরকার সেভাবেই কাজ করবে। কিন্তু ইতিমধ্যে এক সপ্তাহ পার হয়ে গেছে, এখন অবধি তাদের ভিতরে কোনো সমঝোতা তো দূরে থাক, কোনো বৈঠকই হয়নি। এই অবস্থায় আসলে সরকার কি করবে সেই বিষয়টা নিয়েই মূলত আমার আলোচনা থাকবে, বা পরবর্তীতে আগামী জাতীয় নির্বাচন আদৌ হবে কিনা, নির্বাচন হলে কিভাবে, সেই বিষয়টা নিয়েই মূলত আমি আলোচনা করছি। আশা করি সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। আমি প্রথমেই একটি রিপোর্ট আপনাদেরকে জানাচ্ছি। একটু আগে রিপোর্টটি পাবলিশ হয়েছে, আমার দেশ পত্রিকার রিপোর্ট, 10ই নভেম্বর 2025, 14টা 57। তার মানে এই যে কিছু 3 ঘন্টা, মানে 3টার আগে, 3টা 3 মিনিট আগে। এখন তো 4টা বাজেনি, 1 ঘন্টার একটু কম সময় আগে পাবলিক হয়েছে। এখানে জুলাই সনদ ও গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানাবে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার সম্ভাবনা নেই, দ্রুতই সিদ্ধান্ত জানাবে সরকার। সোমবার দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর সমঝোতা হয়নি। আলোচনার মাধ্যমে সমঝোতা করতে রাজনৈতিক দলগুলোকে দেওয়া সরকারের 7 দিন শেষ হয়েছে গতকাল রোববার। বিএনপি বলছে, সংস্কার ও গণভোট চাপিয়ে দেওয়া হচ্ছে, সংসদ নির্বাচনের আগে গণভোট হতে পারবে না। জামাত ইসলামী সহ 8 দল নির্বাচনের আগেই গণভোটের দাবিতে আন্দোলনে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার ঢাকায় বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছে তারা। আর বিরোধ নিরসনে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এই হচ্ছে মূলত সংবাদটা। তো আমরা একটা বিষয় এখানে বলে রাখা ভালো, যে এখানে সরকার যেই উদ্যোগটা নিয়েছে বা ইতিপূর্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছে, সেটার প্রধান কিন্তু আমাদের বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব। যে কারণে তার উপরে দায়ভার বা ব্যর্থতা সফলতা পুরোটাই তার কাঁধেই এখানে থাকবে। এবং সফল হলে যেমন তিনি বাহবা পাবেন, ব্যর্থ হলেও তার কাঁধেই এই অংশটাও যাবে। সেই জায়গা থেকে অনেকেই বিভিন্নভাবে তাকে পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে এই খুবই ভালো মানের একজন আলোচক, বিএনপি পন্থী আলোচক ডাক্তার জাহিদুর রহমান, তিনি বলেছেন, এই সরকারকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, সেটাও আমি দেখেছি। তিনি বলেছেন যে এই সরকার যেন দ্রুত আরেকটি মিটিং কল করে বা বৈঠক কল করে, যেখানে রাজনৈতিক দলগুলিকে রাখবেন এবং তাদের সাথে কথা বলেই যে কোনো একটা সিদ্ধান্তে আসবেন, অর্থাৎ তাদেরকে রাজি করানোর মাধ্যমেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবেন। সেটাই হবে বুদ্ধিমানের কাজ। এছাড়া আমি বিভিন্ন সূত্রে যে খবরটা পেয়েছি, মূলত সেখানে আমি জানতে পেরেছি যে অধিকাংশ উপদেষ্টা, তাদের মতামত হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে। সেটা অবশ্যই বিএনপির পক্ষে বা বিএনপির যে দাবি সেটার পক্ষেই যাচ্ছে। দ্বিতীয়ত, উচ্চ কক্ষে যে পিয়ারের দাবি, সেটাতে অনড় সরকার এবং সেটা বহাল থাকবে, যে কারণে এটা আবার বিএনপির বিপক্ষে যাচ্ছে, জামাতের পক্ষে যাচ্ছে। তার মানে এভাবেই তারা সমন্বয় করার চেষ্টা করতেছেন, কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে আর বসার সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রেজওয়ানা হাসান। সে থেকে আমরা বলতে পারি যে আসলেই কি সরকারের সিদ্ধান্ত কোনো ফলপ্রসূ বার্তা বয়ে আনবে, নাকি আবার নতুন কোনো শঙ্কা তৈরি হবে, সেটা দেখার জন্য অবশ্যই আমাদের আরো একটু সময় করতে হবে, অপেক্ষা করতে হবে। তারই ভিতরে জামাত সহ 8 দল তারা কিন্তু যুগপৎ আন্দোলন করে যাচ্ছে এবং কয়েকদিন পূর্বেই তারা প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে তাকে স্মারকলিপি প্রদান করেছেন, বিক্ষোভ করেছেন। এবং আগামীকাল 11ই নভেম্বর তাদের বিরোধ কর্মসূচি আছে, শোডাউন করার আছে, ঘোষণা আছে। অর্থাৎ তারা টোটালি রাজপথে বিষয়টা শেষ করতে যাচ্ছেন। এই পরিস্থিতিতে আসলে সরকারের করণীয়টা কি, সেটা যদি আমি আমার মতো করে বুঝি, যে বড় যেই রাজনৈতিক দল অবশ্যই তাদেরকে মানে দূরে রেখে বা তাদের উপরে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াটা আসলেই ফলপ্রসূ কোনো বার্তা বয়ে আনবে না। যদিও তাৎক্ষণিক আমাদের কিছুটা পিছু হটতে হয়, সেই জায়গা থেকেও আমি বলবো যে পিছু হটে হলেও
রাজনৈতিক দলগুলির সাথে সমন্বয় করেই সামনে পা বাড়ানো হবে সবচেয়ে নিরাপদ। এবং যেহেতু আমাদের সামনে অনেকগুলি চ্যালেঞ্জ আছে, বিশেষত 13ই নভেম্বর শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে অলরেডি সেদিন ঢাকা শহর লকডাউন ঘোষণা করেছে আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে। এবং পালাতক যে আসামিরা, যারা মূলত কেউ বাংলাদেশে নেই, তারা সেখান থেকে কিভাবে লকডাউন বাস্তবায়ন করবে আমি জানি না। অর্থাৎ বাংলাদেশে তাদের যে নিরীহ কর্মীরা রয়েছে, একেবারেই নিরীহ, যারা সাধারণত পলায়ন করে নাই এবং শুধুমাত্র মিছিল মিটিংয়ে থাকতো, কিন্তু বড় কোনো তাদের বিরুদ্ধে এলিগেশন নেই, এই ধরনের কর্মীদেরকে বিপদে ফেলার একটা পায়তারা কিনা সেটাও বুঝতে হবে। অর্থাৎ যারা পালাতক তাদের তো সর্বস্ব শেষ, তারা চিন্তা করতেছে যদি কোনোভাবে সামনে আগানো যায়, এদের জীবনের বিনিময়ে হলেও যদি কোনোভাবে ক্ষমতা ফেরত পাওয়া যায়, এই একটা পরিকল্পনা আছে। অর্থাৎ দেশকে অস্থিতিশীল করার আওয়ামী যে প্রোপাগান্ডা বা আওয়ামী যে শখ নীল নকশা, সেটার সাথে কিন্তু ভারত এবং ভারতের তারা জড়িত আছে। অতএব এই জায়গায় থেকে যদি সরকার এবং রাজনৈতিক দলগুলির ভিতরে বিভেদ তৈরি হয়, দূরত্ব তৈরি হয়, সেটা এই সরকারের ক্ষমতাকে আরো খর্ব করবে, আরো রাষ্ট্রকে ঝুঁকির মধ্যে নিয়ে যাবে, সেটাই আমি মনে করি। এই জায়গা থেকে আমি সরকারকে যেই আহ্বান করব, অবশ্যই রাজনৈতিক দলগুলির সাথে যে কোনো একটা বিষয় নেগোসিয়েশন করেই তারপর সামনে পা বাড়ানো উচিত। আর একটা বিষয় কিন্তু আমরা আলোচনায় থাকছে না, সেটা হচ্ছে বিএনপির আরেকটি বড় দাবি ছিল যে গণভোটে অবশ্যই নোট অফ ডিসেন্ট রাখতে হবে। তো এই গণভোটটা নির্বাচনের আগে না পরে, অর্থাৎ নির্বাচনের সাথে না নির্বাচনের আগে, এই তর্কের ভিতরে কিন্তু ওই নোট অফ ডিসেন্টের তর্কটা কিছুটা হলেও স্থমিত হয়ে গেছে বা ঢেকে গেছে। এটা কিন্তু মানুষের মাঝে এখন আর খুব পরিলক্ষিত হচ্ছে না, বা বিএনপিও এটাকে খুব বেশি সামনে আনতেছে না, কারণ তাদের প্রথম টার্গেট হচ্ছে নির্বাচনের আগে গণভোট, এটাকে আগে ঠেকাইতে হবে। এরপরে হয়তো তারা দ্বিতীয় স্টেজে গিয়ে তারা ওই নোট অফ ডিসেন্টের পয়েন্ট আনবেন। তবে এই বিষয়টাও আমি বিশ্বস্ত যেই কয়েকটি সূত্রে আমি খবর পেয়েছি যে ডক্টর ইউনূস সাহেব এবং বেশ কিছু উপদেষ্টা মণ্ডলী তারা একেবারেই অনর, তারা কোনোভাবেই গণভোটে নোট অফ ডিসেন্ট রাখবেন না। সেই ক্ষেত্রে আমি ইতিপূর্বে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, আবারও বলছি যে এই বিষয়ে কিন্তু চমৎকার একটি সমাধান আছে। রাষ্ট্র চাইলে বা সরকার প্রধান চাইলে এখনই সমাধান করতে পারেন, তথা বিএনপিকে যদি ডাকেন, জামাতকেও ডাকেন, জামাতকে আশ্বস্ত করেন যে ঠিক আছে, আপনারা গণভোটটা নির্বাচনের সাথে রাখেন, এখানে আপনারা ছাড় দেন। আর বিএনপিকে যদি বলা হয় যে আপনারা উচ্চকক্ষে পিআর, এই বিষয়টা ছাড় দিতেই হবে, এই দুটো বিষয় ছাড় দিয়ে তারপরে আমরা গণভোটে যাই। এই দুটো বিষয় আগে আপনারা এগ্রি করেন, এগ্রি হয়ে গেলে, কারণ এই দুটো বিষয় নিয়ে কোনো ঝামেলা থাকলো না। এরপরে গণভোটে যেই বিষয়গুলি সকল দলের ঐক্যমত হয়েছে, সেটা শুধু সেগুলি একসাথে রেখে, অর্থাৎ এভাবেই লেখা হবে যে সকল দলের ঐক্যমতের যে সংস্করণ বা সংস্কার, সেই প্রস্তাবে আপনি হা বা না, শুধু এতটুকু থাকবে। আর যেই প্রস্তাবগুলিতে ঐক্যমত হয়নি, দ্বিমত আছে, নোট অফ ডিসেন্ট আছে, সেই পয়েন্টগুলি ভিন্ন ভিন্নভাবে ভোট নেয়। অর্থাৎ প্রত্যেকটার জন্য হয় আলাদা ব্যালট থাকতে পারে, অথবা একই ব্যালটে ক্রমিক নাম্বার থাকতে পারে, 1 2 3 4 5 6 7, এবং প্রত্যেকটার মূল বক্তব্য, যেমন একই প্রধানমন্ত্রী তিনি দলীয় প্রধান হতে পারবেন কি না, এটা হা বা না রাখবে। এরকম যে বড় বড় যে পয়েন্টগুলি আছে যেখানে নোট অফ ডিসেন্ট আছে, সেই জায়গায় এরকম প্রত্যেকটা পয়েন্ট এনে হা না রাখা, এবং এটাও দলগুলির থেকে অঙ্গীকার নেওয়া, যদি নোট অফ ডিসেন্ট দেওয়ার পরেও কোনো নোট অফ ডিসেন্ট হা ভোটে বিজয়ী হয়ে আসে, যেহেতু একসাথে সব নোট অফ ডিসেন্ট আসবে না, আসবে ভিন্ন ভিন্নভাবে, দেখা যাচ্ছে 20টা নোট অফ ডিসেন্ট আছে বা 30টা নোট অফ ডিসেন্ট আছে, সেখান থেকে 5টা বা 7টা বিজয়ী হয়ে আসবে। এই 5টা বা 7টা বিনা বাক্যে যেই দলই সরকারে আসুক তাদের মেনে নিতে হবে, এবং ঐক্যমতের ভিত্তিতে যেই বিষয়গুলি তারা মেনে নিয়েছিল, সেটা যদি হা ভোটে পাশ করার পরে যেভাবে সেটা বাস্তবায়ন করাটা জরুরি, ঠিক এই নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলি থাকবে, সেখান থেকেও যেই পয়েন্টটা হা বা না ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে আসবে, সেটাকেও একই মর্যাদা দিয়ে একই ক্যাটাগরিতে রেখে সেটাকেও বাস্তবায়ন করা জরুরি। সেটা চাই যেই দল সরকারে যাক, তাদের নোট অফ ডিসেন্ট থাক না কেন, অর্থাৎ তাদের নোট অফ ডিসেন্ট থাকা সত্ত্বেও যদি সেটা পাশ হয়ে আসে, তারপরেও তারা সেটা দিতে করতে বাধ্য থাকবে। এই বিষয়টা যদি আমাদের দলগুলির থেকে অঙ্গীকার নেওয়া যায় এবং তাদের এশতেহারে এই বিষয়গুলি উল্লেখ থাকে, তাহলে আমার মনে হয় আমরা অনেকটা সহজে আমরা সমাধান পেয়ে যাবো। এই জন্য আমি কোনো ক্রমেই অ্যাগ্রেসিভ কোনো মুড বা কোনো আক্রমণাত্মক কোনো ব্যবহার কোনোটাই আমি কামনা করি না। সরকার যেহেতু তিনি আমাদের অভিভাবক, সকল দলের অভিভাবক, তিনি যেমন বিএনপির অভিভাবক, এনসিপির অভিভাবক, জামাতের অভিভাবক, সাধারণ সকল মানুষের অভিভাবক, এই জায়গায় থেকে সে এককভাবে কোনো দলকে খাটো করা, কোনো দলকে
প্রতিপক্ষ বানানো এটা কোনো ক্রমেই তার কাজ নয়। বিশেষ করে যেহেতু নিরপেক্ষ একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাজ হবে সকল দলকে সমন্বয় করে সামনে পা বাড়ানো। যদি কোনো জায়গায় সমন্বয় না হয় তাহলে দোনো দলকেই কিছু স্যাক্রিফাইসের প্রস্তাব দেওয়া, যাতে দোনো দল মোটামুটি ভারসাম্য রাখতে পারে। যদি আপনি এক দলের বিরুদ্ধেই সকল স্যাক্রিফাইস করতে বলেন তাহলে তারা ক্ষিপ্ত হবে, তারা কোনোভাবেই আপনার কথা মানবে না। কিন্তু যদি আপনি বিএনপিকে একটা প্রস্তাব দেন, অপরপক্ষে জামাতকে একটা প্রস্তাব দেন, তাহলে ভারসাম্য থাকবে। দুনো দলই চিন্তা করবে যেহেতু তারাও একটা স্যাক্রিফাইস করতেছে, আমরা একটা স্যাক্রিফাইস করতেছি, ঠিক আছে, দ্যাটস এনাফ। এভাবেই আমরা এগোতে পারি। আশা করি আমি আমার বক্তব্যকে ক্লিয়ার করতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রত্যেকটা মতামতকে আমি খুবই মূল্যায়ন করব এবং আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।